আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার কথা শুনবার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। সো যে টপিকে কথা বলছি সেটা হচ্ছে গোলামীর চুক্তি শিরোনামে কথা বলছি। গোলামীর চুক্তি মানে হচ্ছে যে চুক্তিতে কোনো দেশ তার নিজের স্বার্থ রক্ষা করতে পারে না সেটাকেই গোলামীর চুক্তি বলে। এখন বাংলাদেশ কেন বারবার গোলামীর চুক্তিতে পড়ে? আমরা শুনেছিলাম পাকিস্তান আমলে বাংলাদেশ যখন স্বাধীন হয়েছিল, বাংলাদেশ পাকিস্তানের গোলাম ছিল এমন একটা জিনিস। বাংলাদেশের স্বাধীনতা পরবর্তী সময়ে বাংলাদেশ ভারতের সাথে গোলামী চুক্তি করেছে তেমন একটা কথা শুনেছিলাম। তারপরে হাসিনা সরকার পালিয়ে যাওয়ার পরে বর্তমানে আমেরিকার সাথে যে চুক্তিটা করেছে সেটাকেও আমরা শুনছি যে গোলামীর চুক্তি শুনছি। এখন বাংলাদেশ যখনই কোনো চুক্তি করছে আমরা দেখতে পাচ্ছি যে সমাজে এই আলোচনাটা চলে আসছে বাংলাদেশ গোলামীর চুক্তি করছে। এখন বাংলাদেশ তাদের স্বার্থ বিকিয়ে দিচ্ছে। এখন এখানে একটা জিনিস মনে রাখতে হবে, আপনি যখন কারোর সাথে চুক্তি করেন, চুক্তি সমশক্তি দুই দেশ যদি হয় সেক্ষেত্রে চুক্তিটা সমানে সমান হয়। এখন কোনো একটা বড় শক্তি কোনো একটা ছোট শক্তি দেশ যদি চুক্তি করে সেখানে বড় শক্তিকে ছোট শক্তির ছাড় দিতেই হবে, তা না হলে সেখানে চুক্তি হবে না। অনেকটা আমরা যেই সমাজে জমিদার এবং জমিদারের যেই প্রজা যারা আছে তাদের সাথে যে রিলেশনগুলো আর কি, খাজনা দিতে হয়, কে কাকে খাজনা দেয়, জমিদার কি প্রজা খাজনা দেয়, ঠিক তেমনি বড় দেশকে ছোট দেশ নানাভাবে ছাড় দিতে হয়। বাংলাদেশের তেল গ্যাস সম্পদ আমরা দেখেছি আমরা কিভাবে বড় দেশকে বিকিয়ে দিয়েছি। এবং শেখ হাসিনা সরকারকে আপনারা বলতে শুনবেন যে তেল গ্যাসকে তিনি আমেরিকার হাতে দেননি, সেজন্য তাকে ক্ষমতা ছাড়তে হয়েছে। আবার দেখবেন যে 24-এর আগে আগে শেখ হাসিনা বলেছে সেন্ট মার্টিনকে তিনি আমেরিকার হাতে তুলে দেননি, সেজন্য তাকে ক্ষমতা ছাড়তে হয়েছে। আবার একই রকম করে বিএনপিকে বলতে দেখবেন যে বাংলাদেশকে ভারতের হাতে তুলে দিচ্ছে, করিডোর দিচ্ছে, বাংলাদেশকে বিক্রি করে দিচ্ছে, এরকম নানা কিছু। এখন এই সমস্ত দিকগুলো সবগুলোকে যদি আমরা একসাথে নিয়ে আসি আমরা আসলে যেটা দেখি সেটা হচ্ছে অনেক ক্ষেত্রে অনেক জিনিসপত্রগুলো হয়তো প্রচারণা প্রোপাগান্ডা হিসাবে আসে। আবার অনেক ক্ষেত্রে হয়তো এমন হয় যে বাংলাদেশিদের যেহেতু লিমিটেশন আছে, যেমন আমরা দেখেছি আমাদের সচিবেরা কোথায় যায় ইংরেজি শেখার জন্য, সচিব হয়ে গেছে, সে স্কুল কলেজ ইউনিভার্সিটি চাকরি জীবন প্রমোশন পেতে পেতে সচিব হয়েছে, তারপরেও আমরা দেখতে পেয়েছি যে তারা ইংরেজি শেখার জন্য থাইল্যান্ডের পাতায়াতে যায়। মানে ইংরেজি তাদেরকে শিখতে হবে এবং সেজন্য তারা এমন একটা জায়গাতে যায় যে জায়গাতে ইংরেজি শেখার কিছু নাই, সেটা বিনোদন কেন্দ্র। সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের সিস্টেমটাই হচ্ছে করাপ্ট সিস্টেমটাই হচ্ছে মেরিট বেস সিস্টেম না, কিন্তু আমেরিকা অথবা ভারত সিস্টেমটা হচ্ছে মেরিট বেস সিস্টেম, ওখানে অন্য কিছুর কোনো প্রাধান্য নাই। সুতরাং সেজন্য তাদের সাথে যখন ডিলিংয়ে যায় তখন আমরা দেখতে পাই যে আমাদের সচিবেরা যারা যায় তারা আসলে কোন ক্লজ থাকে চুক্তিগুলোতে, কোন কোন ধারা উপধারা থাকে, কোনটার কি এফেক্ট, তারা সেই জিনিসটাই বুঝতে পারে না। তারা একটা চুক্তি করেছে, একটা স্মারক করেছে, সেটাই প্রচারণা দিয়ে বেড়াতে থাকে। আমাদের খলিলকে যে আমাদের তারেক জিয়া নতুন করে পররাষ্ট্রমন্ত্রী বানিয়েছেন তার একমাত্র কারণ হচ্ছে তিনি আমেরিকার সাথে ওই যে চুক্তিটা করেছেন, যে চুক্তিটাকে আমরা এখন গোলামীর চুক্তি বলছি। সুতরাং গোলামীর চুক্তি বেসিক্যালি আমরা যখন দেশের স্বার্থ বিকিয়ে দিই সেটাকে আমরা গোলামীর চুক্তি বলি। এখন অনেক ক্ষেত্রে হয়তো জিনিসটা প্রোপাগান্ডা। হ্যাঁ, আমেরিকার সাথে আমাদের যে ডিলিং সেটা অবশ্যই আমেরিকাকে ছাড় দিতে হয়েছে। আমেরিকা থেকে তেল গ্যাস কিনে নিয়ে আসা মানে হচ্ছে অবশ্যই আমাদেরকে তাকে ছাড় দিতে হয়েছে, কারণ আমাদের তো কাছাকাছি সোর্স আছে, মিডল ইস্ট আছে, আন্তর্জাতিক বাজার আছে, আমরা আমেরিকা থেকে বেশি দামে কেন কিনতে যাব। এখানে আবার ব্যাপারটা হচ্ছে গিয়ে বাংলাদেশে হাসিনা সরকারের যে রেজিমটা সেটাকে যে চেঞ্জ করেছে সেখানে মার্কিন সরকারের একটা বড় ভূমিকা আছে, সেটা আমরা সবাই জানি। ডিপ স্টেটের একটা বড় ভূমিকা আছে। সুতরাং ডিপ স্টেটকে তো কিছু ছাড় দিতে হবে, কিছু লেনদেন করতে হবে, এবং সেই লেনদেনটাই হচ্ছে গিয়ে এই যে আমাদের গোলামীর চুক্তি যেটাকে বলা হচ্ছে সেই চুক্তিটা। এবং সেই চুক্তিতে জামাত না করেনি, বিএনপিও না করেনি, ইউনূসও না করেনি, বাংলাদেশের প্রশাসন পুলিশের কেউ না করেনি। সুতরাং তারা যা চেয়েছে সেটাই আমরা দিয়েছি। বোয়িং বিমান আমাদের দরকার কি আদরকার সেটা ব্যাপার না, আমরা তাদের সাথে সেটা করেছি। তারপরে যে চুক্তিগুলো সামরিক চুক্তি কি জিসুমিয়া বা কিছু আছে ওগুলো আমরা হাঁ করে দিয়েছি নানা কিছুতে। সুতরাং আমরা আমাদের স্বার্থ
অনেক ক্ষেত্রে আমরা সবসময় ছাড় দিই। যেমন ভারতের সাথে যে চুক্তিগুলো ফারাক্কা চুক্তি, ওগুলোতে আমরা আমাদের স্বার্থ ছাড় দিয়েছি। অ্যাম কারণ ওই যে যেটা বললাম, আমরা অনেক কিছু বুঝতেই পারি না যে চুক্তির মধ্যে কী আছে। অথবা আমাদের যারা ক্ষমতায় আসবে, যারা সরকারের শীর্ষ পর্যায়ের লোকজন, তাদের যে গ্র্যাটিটিউড, কৃতজ্ঞতা, সেটা দেখানোর জন্য অনেক কিছু ছাড় দিয়ে দেশের স্বার্থ বিকিয়ে দেয়। আর আমরা জানি যে গরিবের বউ সবার ভাবে। বাংলাদেশ যেহেতু একটা গরিব দেশ, বাংলাদেশের যারা আছে সবাই তো গরিব। যেমন বাংলাদেশের যে শীর্ষ ধনী আরিফ খান, RFL এর প্লাস্টিকের জিনিসপত্র বানায়, অন্য কিছু তারা বানাতে পারে না, অন্য কিছুতে তাদের কোনো সক্ষমতা নেই। মানে এমন একটা জিনিস বানায় যে জিনিসটা শিল্প বলা যায় না, কোয়ালিটিপূর্ণ কোনো কিছু নাই। সুতরাং সেই লোক বাংলাদেশের শীর্ষ ধনী। এখন সেই শীর্ষ ধনীর সাথে যদি মুকেশ আম্বানি, অনিল আম্বানির তুলনা করা হয়, তারা অবশ্যই গরিব মানুষ। যে প্রোডাক্টগুলো তারা বাংলাদেশে মার্কেটিং করে, প্লাস্টিকের দ্রব্য, RFL, তারা অবশ্যই গরিব মানুষ। এদের মধ্যে কোয়ালিটি বলে কিছু নয়, কিন্তু এরাই বাংলাদেশের শ্রেষ্ঠ ধনী। সুতরাং আমরা যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে গরিবের বউ সবার ভাবে। বাংলাদেশ বা পৃথিবীর যে কোনো দেশেই সব কিছু তো রিলেটিভ। যেমন ওয়ারেন বাফেটের কাছে পৃথিবীর বাকি সব ধনীরা কিন্তু গরিব, অথবা এলন মাস্কের কাছে পৃথিবীর বাকি সব উদ্যোক্তা কিন্তু কোনো উদ্যোক্তাই না। চীনের কাছে তাদের যে কর্মযজ্ঞ, সেটার সাথে পৃথিবীর কোনো দেশই কোনো কাজ করে না। সুতরাং রিলেটিভিটি চিন্তা করতে গেলে সবাই মোটামুটি গরিব। সেটা তারেক জিয়া হোক, সেটা শেখ হাসিনা হোক, সেটা ইউনূস হোক, সবাই কোনো না কোনো দিক থেকে গরিব। এখন বাংলাদেশ যেহেতু গরিব একটা দেশ, সুতরাং অন্য কোনো দেশের সাথে ডিল করতে গেলে তাকে ছাড় দিতেই হবে। কেননা সে যদি নেপালের সাথে ডিল করে, সেক্ষেত্রে হয়তো সে জিতে আসতে পারে। আর আমাদের যে ইংরেজির কথা বললাম, যে পাতায়াতে যায়, থাইল্যান্ডে যায়, তারা প্রমোশন পেতে পেতে সচিব হয়ে গেছে, স্কুল কলেজ নানা কিছু পাশ করে আসছে, তারপরেও তাদেরকে ইংরেজি শিখতে যেতে। সুতরাং আমরা দেখতে পাচ্ছি সিস্টেমের মধ্যে আমাদের কীরকম গলদ আছে। আমাদের নির্বাচনী মনোনয়ন, চোর ডাকাত, ঋণ খেলাপি, গার্মেন্টস ফ্যাক্টরি মালিকরা, ব্যাংকের গভর্নর, সুতরাং সিস্টেমের মধ্যে একটা বড় গলদ আছে। সুতরাং বাংলাদেশ কেন গোলামির চুক্তি করে? কারণ বাংলাদেশের সিস্টেমটাই গোলামির চুক্তি করার মতো। আমরা গোলাম ছিলাম, আমরা গোলামই থেকে যাব। শিক্ষার আলো যখন না ছড়াবে, আমরা যখন গোলামদেরকে ক্ষমতা শীর্ষে দেখতে পাবো, তখন আমরা গোলামিই করে যাব। আমরা ইউনূসকে যদি বলি যে খারাপ শাসক বলি, তাহলে আমরা গোলামিই করে যাব। এখন আমরা ভারতের সাথে চুক্তি করেছি, গোলামির চুক্তি, আমেরিকার সাথে চুক্তি করেছি, গোলামির চুক্তি, পাকিস্তানের সাথে যা কিছু হয়েছে গোলামির মতো হয়েছে। সুতরাং এগুলো বেশিরভাগ ক্ষেত্রেই অপপ্রচার, বেশিরভাগ ক্ষেত্রেই হয়তো বাড়িয়ে বলা, বেশিরভাগ ক্ষেত্রে ক্ষমতা লোভীদের ক্ষমতা ট্রানজ্যাকশন, যে দেওয়া নেওয়া। তুমি আমাকে ক্ষমতা দিবে, আমি তোমাকে চুক্তি দিব, তুমি আমাকে চুক্তি দেবে, আমি তোমাকে ক্ষমতা দিব। সুতরাং দেওয়া নেওয়া। নষ্ট দেশ, নষ্ট রাজনীতি, নষ্ট সমাজ। রাজনীতিতে পরিবর্তন আসুক, আমাদের চিন্তা চেতনায় পরিবর্তন আসুক, দেশ একটু একটু করে এগিয়ে যাবে। বাংলাদেশের অর্থনীতি, রাজনীতি, সমাজনীতি নিয়ে কথা বলি। আপনারা আমাদের সাথে অংশী হতে পারেন, ভালো লাগলে আমাদের বাণীগুলো প্রচার করতে পারেন। আপনাদের সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।